পৃষ্ঠা 47। বড় করে লেখা কবিতা, তার পাশে সূর্যের মতো একটা গোলাপি আঁকা, তার নিচে কতগুলো গাছ, পাহাড় এসব দেওয়া। কবিতার নিচে লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার নিচে লেখা সাম্যবাদী। তারপরের পৃষ্ঠাটা ব্ল্যাঙ্ক। এবারে পৃষ্ঠা 49। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তর ছবি দেওয়া আছে। কবি পরিচিতি। জন্ম ও শিক্ষাজীবন 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রামে কবি মধুসূদনের জন্ম। পিতা রাজনারায়ণ দত্ত যখন সপরিবারে কলকাতায় চলে আসেন তখন কবির বয়স 7 বছর। কবি 1833 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের জুনিয়র বিভাগের সর্বনিম্ন শ্রেণীতে ভর্তি হন। হিন্দু কলেজে কবির সহপাঠীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, গৌরদাস বসাক প্রমুখ। এই সময়েই কবি ইংরেজিতে কবিতা লেখা শুরু করেন। সেই সব কবিতা প্রকাশিত হয় জ্ঞানান্বেষণ, বেঙ্গল স্পেকটেটর, ক্যালকাটা লিটারারি গ্যাজেট ইত্যাদি পত্রিকায়। মধুসূদন সম্পর্কে বন্ধু গৌরদাস যা লিখেছিলেন তার বাংলা তর্জমা হলো হাইফেন দিয়ে। মধুসূদন ছিলেন নক্ষত্রদের মধ্যে বৃহস্পতি, অর্থাৎ সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক। 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণের পরে হিন্দু কলেজ ছেড়ে মধুসূদনকে ভর্তি হতে হয় বিশপস কলেজে। এখানেই কবি গ্রিক, ল্যাটিন ও হিব্রু সহ সংস্কৃত ভাষা শিক্ষার সুযোগ পান। এইসব ভাষার চর্চাই কবির মনে ক্রমশ এক ক্লাসিক জীবনবোধ গড়ে তুলতে সাহায্য করে। মাদ্রাজ জীবন। 1848 খ্রিস্টাব্দে মধুসূদন মাদ্রাজ চলে যান। সেখানে শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতার কাজও করতে থাকেন। সাংবাদিক ও কবি হিসেবে মধুসূদনের প্রতিভার বিকাশ ঘটে মাদ্রাজ সার্কুলার অ্যান্ড জেনারেল ক্রনিকল, অ্যাথেনাইয়াম, ATHENAEUM, স্পেকটেটর ইত্যাদি পত্রিকায়। কবির প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি LADIE ও এই সময়ই প্রকাশিত হয়। যদিও গ্রন্থটি গুণী মহলে তেমন সমাদর পায়নি, বেথুন সাহেব এই সময় কবিকে তার মাতৃভাষা বাংলায় কবিতা লেখার পরামর্শ দেন। কলকাতায় প্রত্যাবর্তন এবং কবি মধুসূদনের প্রতিষ্ঠা, এটা সাবহেডিং। 1856 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি মধুসূদন কলকাতায় ফিরে আসেন। এর 3 বছর পরে প্রকাশিত হয় মধুসূদনের প্রথম নাটক শর্মিষ্ঠা। এরপর একে একে প্রকাশিত হতে থাকে পদ্মাবতী, কৃষ্ণকুমারী ইত্যাদি নাটক এবং একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোর মতো কালজয়ী প্রহসন। একই সময়ে কবি হিসেবেও মধুসূদনের আত্মপ্রকাশ ঘটে। তিলোত্তমা সম্ভব কাব্য 1860 ব্র্যাকেটে, মেঘনাদবধ কাব্য 1861, ব্রজাঙ্গনা কাব্য 1861, বীরাঙ্গনা কাব্য 1862। এটা দুটো কলমে লেখা, সেকেন্ড কলমে এলাম, সেম পেজ 49। বাংলা সাহিত্যে মধুসূদনের যুগান্তকারী অবদান। 1866 খ্রিস্টাব্দে ফ্রান্সের ভার্সাই শহরে থাকাকালীন কবি রচনা করেন
তার চতুর্দশপদী কবিতাবলী। এইসব কবিতায় প্রকাশিত হয় বাংলাদেশ আর এখানকার মানুষদের জন্য কবির শ্রদ্ধা ও তাদের সঙ্গে বিচ্ছেদের কারণে মন খারাপের অনুভূতি। মধুসূদনের কবিতায় পুরাণের নানা কাহিনী নতুন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে। তিনি প্রথম বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার শুরু করেন। মিলহীন পয়ারের মাধ্যমে তিনি বাংলা কবিতায় নতুন শৈলী নিয়ে আসেন। তার হাতেই বাংলা পত্রকাব্যের সূচনা হয়। বাংলায় সনেটের পথপ্রদর্শকও তিনি। তাই বাংলা কবিতার ইতিহাসে মধুসূদন এক বৈপ্লবিক প্রতিভার অধিকারী হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। তার ছদ্মনাম ছিল টিমোথি পেনপোয়েম, টয় হর্ষইকার ম থয় হর্ষইকার, পয় একার নয় হর্ষন্ত, পয় ওকার উন্তস্ত অয় একার ম। জীবনাবসান 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনাবসান হয়। এরপর একটা ট্যাবুলার ফর্মে দেওয়া আছে মধুসূদনের রচনাসমূহ। প্রথম কলমটা ক্রমিক সংখ্যা, দ্বিতীয় কলম গ্রন্থের নাম, তৃতীয় কলম প্রকাশকাল, চতুর্থ কলম স্বরূপ। ক্রমিক সংখ্যা 1, দ্য ক্যাপটিভ লেডি, LADIE, প্রকাশকাল 1849, স্বরূপ হচ্ছে ইংরেজি কাব্য। 2, ভিশনস অফ দ্য পাস্ট, 1849, ইংরেজি কাব্য, স্বরূপ ওটা। 3, তিলোত্তমা সম্ভব কাব্য, 1860, আখ্যান কাব্য। 4, মেঘনাদ বধ কাব্য, 1861, স্বরূপ হচ্ছে মহাকাব্য। 5, ব্রজাঙ্গনা কাব্য, 1861, গীতিকাব্যটা গীতিকাব্য, গয় দীর্ঘইকার তয় হর্ষইকার কাব্য। 6, বীরাঙ্গনা কাব্য, 6 হচ্ছে বীরাঙ্গনা কাব্য, 1862 সালে প্রকাশকাল, পত্রকাব্য, স্বরূপ হচ্ছে পত্রকাব্য। 7, চতুর্দশপদী কবিতাবলী, 1866, সনেট, স্বরূপ হচ্ছে সনেট। 8, শর্মিষ্ঠা, 1859, পৌরাণিক নাটক, স্বরূপ হচ্ছে পৌরাণিক নাটক। 9, পদ্মাবতী, 1860, পৌরাণিক নাটক। 10, কৃষ্ণকুমারী, 1861, এটা স্বরূপ হচ্ছে ঐতিহাসিক নাটক। পরের পৃষ্ঠায় এলাম, 50 পৃষ্ঠা। 11, মায়াকানন, 1873, স্বরূপ হচ্ছে রূপক নাটক। 12, একেই বলে কি সভ্যতা, 1860, স্বরূপ হচ্ছে প্রহসন। 13, বুড়ো শালিকের ঘাড়ের রোঁ, 1860, এটাও প্রহসন। উৎস, মাইকেল মধুসূদন দত্ত, উৎস হচ্ছে হেডিংগুলো সব লাল লেখা। মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনভার্টেড কমার ভেতরে কবিতাটি তার চতুর্দশপদী কবিতাবলী ব্র্যাকেটে 1866 খ্রিস্টাব্দ থেকে নেওয়া হয়েছে। এটি ওই কাব্যগ্রন্থের 86 সংখ্যক কবিতা। মধুসূদন এবং বিদ্যাসাগর, এটাও লাল হেডিংয়ে দেওয়া। মধুসূদন দত্তের সঙ্গে বিদ্যাসাগরের পরিচয় হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। শুরুর দিকে সে সম্পর্ক তেমন গাঢ় ছিল না।
1860 খ্রিস্টাব্দে তিলোত্তমা সম্ভব কাব্য প্রকাশিত হলে বিদ্যাসাগর তার সমালোচনাও করেন। পরবর্তীতে মধুসূদনের প্রতি বিদ্যাসাগরের মনোভাব পরিবর্তন হয়। তিলোত্তমা সম্ভব কাব্য এর মধ্যে তিনি গ্রেট মেরিট ইনভার্টেড কমার ভেতরে খুঁজে পান। মধুসূদনের বিলেতে ব্যারিস্টারি পড়তে যাওয়ার সিদ্ধান্তকেও বিদ্যাসাগর আন্তরিকভাবে সমর্থন করেছিলেন। বিলেতে গিয়ে মধুসূদন তখন প্রবল অর্থ সংকটে পড়েন এবং ইংল্যান্ড ছেড়ে প্রথমে প্যারিস ও পরে ভার্সাই শহরে চলে যেতে বাধ্য হন। তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। সেই সময় মধুসূদনের একমাত্র ভরসার জায়গা ছিলেন বিদ্যাসাগর। তাকে চিঠিতে মধুসূদন লিখেছিলেন, "ইউ আর দ্য ওনলি ফ্রেন্ড হু ক্যান রেস্কিউ মি ফ্রম দ্য পেইনফুল পজিশন", ইনভার্টেড কমার ভেতরে ইংরেজিতে লেখা। এই সময় বিপন্ন মধুসূদনের পাশে বিদ্যাসাগরের সর্বতোভাবে দাঁড়ানো এবং একাধিকবার অর্থ সাহায্যের কথা ইতিহাস হয়ে আছে। এমনকি নিজের টাকা ধার করেও বিদ্যাসাগর মধুসূদনকে অর্থ সাহায্য করেছিলেন। পরবর্তীকালে মধুসূদন বিদ্যাসাগর সম্পর্ক নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে। এখানে মধুসূদনের খামখেয়ালিপনা এবং স্বেচ্ছাচারের ভূমিকাই প্রধান ছিল। কিন্তু তার জীবনে বিদ্যাসাগরের অবদানের কথা মধুসূদন স্বীকার করেছেন একাধিকবার ব্যক্তিগত চিঠিতে এবং কবিতায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনভার্টেড কমার ভেতরে কবিতাটি বিদ্যাসাগরের প্রতি মধুসূদনের তেমনি একটি সম্মাননা জ্ঞাপন। এরপরে আবার হেডিং লাল অক্ষরে লেখা, সার সংক্ষেপ। বিদ্যাসাগরের প্রতি কবি মাইকেল মধুসূদন দত্তের শ্রদ্ধা ব্যক্ত হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়। তিনি একই সঙ্গে বিদ্যার সাগর, করুণার সমুদ্র এবং দীনের বন্ধু। বিদ্যাসাগরের চরিত্রের এই ব্যাপ্তি বোঝানোর জন্য একাধিক উপমার ব্যবহার করেছেন কবি। সূর্যকিরণে উজ্জ্বল স্বর্ণ পর্বতের প্রকৃত গুণের সন্ধান পায় সেই মানুষ যে সেই পর্বতের চরণে আশ্রয় নেয়। যারা বিদ্যাসাগরের স্নেহ সান্নিধ্য পেয়েছেন তারাই জানেন বিদ্যাসাগরের চরিত্রের মহানুভবতার কথা। যে নদী জলদান করে কিংবা যে তরু অমৃত ফল অথবা সৌরভ বিতরণকারী ফুল উপহার দেয় কিংবা শীতল ছায়া বিস্তার করে বা সুশান্ত নিদ্রা উপহার দেয়, তার গুণ সীমাহীন। বিদ্যাসাগরের মধ্যেও এইরকমই বহু বিচিত্র এবং বহুবিধ গুণ ও প্রতিভার সমাবেশ কবি লক্ষ্য করেছেন। এরপরে আবার হেডিং লাল অক্ষরে, পংক্তিভিত্তিক রসতাত্ত্বিক আলোচনা। বিদ্যার সাগর, দীনের বন্ধু। কবি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বলেছেন যে তিনি তার পাণ্ডিত্যের জন্য সমগ্র ভারতবর্ষে বিদ্যার সাগর নামে বন্দিত। কিন্তু সেই সঙ্গে তিনি যে দয়া ও করুণারও সাগর একথা জানে একমাত্র দীন দরিদ্র মানুষেরাই। তাই কবি বিদ্যাসাগরকে দীনের বন্ধু ইনভার্টেড কমার ভেতরে বলে অভিহিত করেছেন। উজ্জ্বল জগতে সুখ সদনে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজ গুণে জগতে উজ্জ্বল হয়ে আছেন। কবি মধুসূদন তার অতুল গুণরাশির কথা বোঝাতে বিদ্যাসাগরকে মহাপর্বতের সঙ্গে তুলনা করেছেন। হিমাদ্রির হেমকান্তি অর্থাৎ স্বর্ণাভা যা সূর্যকিরণে অম্লান হয়ে বিরাজ করে, একমাত্র কোনো ভাগ্যবান ব্যক্তি সেই উজ্জ্বল জ্যোতির নাগাল পায়।
যে ব্যক্তি সেই স্বর্ণচরণে আশ্রয় পায় কেবল সেই জানে যে কতভাবে কত রূপে সেই অতুলনীয় গুণরাশি ধারণ করে আছেন গিরিশ অর্থাৎ বিদ্যাসাগর, যাকে কবি পর্বতশ্রেষ্ঠ হিসেবে বোঝাতে চেয়েছেন। তার সদনে অর্থাৎ তার গৃহে বা আশ্রমে যে সেবা ব্র্যাকেটে আদর আপ্যায়ন আছে তা ব্যক্তির কাছে সুখ শান্তির নির্ণায়ক হয়ে ওঠে। দানে বাড়ি দূর করে। কবি মধুসূদন বিদ্যাসাগরকে পর্বতশ্রেষ্ঠ বলে বর্ণনা করেছেন। পর্বত থেকে উচ্ছারিত নদীগুলি নির্মল জল দান করে আমাদের সেবা করে। উচ্চশির বৃক্ষরাজি আমাদের অমৃততুল্য ফলের যোগান দেয়। এছাড়া তার ফুলের সুবাস 10 দিকে ছড়িয়ে পড়ে। দিনের বেলায় আমাদের শীতল ছায়া দেয়, রাত্রে শান্তির নিদ্রা আমাদের সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেয়। তেমনভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নানান গুণের মাধ্যমে সমস্ত দীনদুঃখী মানুষকে নতুন করে সঞ্জীবিত করেন। এটা হলো পংক্তিভিত্তিক মানে কবিতার পংক্তিভিত্তিক রসতাত্ত্বিক আলোচনা। এরপরে শব্দার্থ ও টিকা। করুণা মানে দয়া, দীন মানে দরিদ্র, হেমকান্তি সোনার ঔজ্জ্বল্য, কিরণ রশ্মি, গিরিশ পর্বতশ্রেষ্ঠ, হিমালয় শিব, সিন্ধু সমুদ্র, হেমাদ্রি স্বর্ণ পর্বত সুমেরু পর্বত, অম্লান ম্লান অথবা মলিন নয়, সুবর্ণ সোনা। পৃষ্ঠা 51। সদন গৃহ, বাড়ি জল, কিঙ্করী দাসী, দিশ দিক। সুখ সদন সুখ সদন, সুখে পরিপূর্ণ গৃহ। বিমলা স্বচ্ছ নির্মল, পরিমল সুগন্ধ। দশ দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান, ঈশান হচ্ছে উত্তর পূর্ব, বায়ু হচ্ছে উত্তর পশ্চিম, অগ্নি দক্ষিণ পূর্ব, নৈরত নয় ঐকার রি রেফ ত দক্ষিণ পশ্চিম, উপর নিচ, এটা হলো সব মিশিয়ে 10 দিক। এখানে চারপাশ বোঝানো হয়েছে। শীতল ঠান্ডা, নিশা রাত্রি, শ্বাসী শ্বাস বিতরণকারী। এই ফাইলটি এখানেই শেষ করছি। শব্দার্থ টিকা পড়লাম। এরপরে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ পড়ব, ওটা পরের ফাইলে পড়ব। এই ফাইলটি এখানেই শেষ করছি।